নমস্কার সবাইকে। আমার নাম ডক্টরেট মধুরিমা পান্ডে। আমি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বিভাগের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক। আজকে আমি যে বিষয়টির উপরে এখানে আলোচনা করছি, তোমাদের সাথে আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। তোমরা যদি দেখে থাকো, বেশ কিছুদিন আগে আমি এরই কন্টিনিউয়েশন একটি টক দিয়েছিলাম, সেটা হচ্ছে সরল দোলগতির উপরে। সেটা ছিল সিম্পল হারমোনিক মোশন। আজকে আমি দেখছি ড্যাম্পড অসিলেশনের উপর, ওটা ওরই কন্টিনিউয়েশন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ড্যাম্পড অসিলেশন, তো এই জিনিসটা বোঝার আগে একটা ছোট্ট ভূমিকা নিই। আমি এখানে একটি সিস্টেম আঁকছি। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের সিম্পল পেন্ডুলাম, যেটা আমরা বলে থাকি। একটা আমি এখানে একটা তার নিয়েছি বা দড়ি নিয়েছি, সেই দড়ির সাথে একটা বব এখানে অ্যাটাচ হয়ে রয়েছে। এইবার এই যে অবস্থায়, এই অবস্থাতে কোনো বাইরে থেকে কিছু ডিস্টারবেন্স নেই, কিছু নেই। তার মানে এই অবস্থায় সিস্টেমটি স্থির অবস্থায় রয়েছে, যেটাকে বলে এটা এর রেস্ট পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন। এবার ধরো আমি এই তারটাকে বা এই ববটাকে ধরে আমি এভাবে টানলাম এদিকে, তাহলে এটাকে এভাবে ডিসপ্লেস করলাম ওর পজিশন থেকে। ঠিক এই পজিশনে ডিসপ্লেস হওয়ার পর কি হবে? এইখান থেকে যদি আমি এটাকে ছেড়ে দিই, তাহলে তোমরা সকলেই জানো যে এটা তার পজিশন থেকে সরে এসে এই পজিশনে আসবে, আবার এখান থেকে এইভাবে যাবে। এটাই অ্যাকচুয়ালি আমরা জেনে থাকি সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন, এই মোশনটাকে বলে থাকি। এবার দেখো, যদি তুমি পুরো সিস্টেমটা, পুরো সিম্পল পেন্ডুলামটাকে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে নিলাম যেখানে কোনো রকম বাইরে কোনো বাতাস বায়ু কিছু নেই, একটা এয়ার টাইট বায়ু নিরোধক সিস্টেমের মধ্যে আমি এই পেন্ডুলামটাকে রাখলাম, কি হবে? এর অসিলেশনটা চলতেই থাকবে, চলতেই থাকবে যত সময় যাবে। এইবার ধরো, কিন্তু সাধারণত তো সেটা হয় না। ধরো তুমি যেই বাড়িতে বসে, যেই রুমে বসে এখন তোমরা এই ভিডিওটা দেখছো, সেই রুমেই ধরো তুমি সাপোজ এরকম একটা সিম্পল পেন্ডুলাম নিয়ে তুমি এরকম ভাবে এটাকে ছেড়ে দিলে। ছেড়ে দিয়ে কি হবে? অসিলেশনটা হতে হতে দেখবে কিছু সময় পরে অসিলেশনটা বন্ধ হয়ে গেছে, দোলনটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়ে সে আবার তার এই স্থির অবস্থায় এসে পৌঁছেছে। তো এটা কেন হলো? এটা তো সাধারণত এটাই হওয়ার কথা, তো এটা কেন হলো? এটা কেন হলো? যখন তুমি তোমার যে রুমে বসে তুমি এই অসিলেশনটা দেখছো, সেই রুমের চারদিকে কি আছে? এর চারদিকে তোমার অনেক ধূলিকণা রয়েছে, বায়ু রয়েছে। তারা কি করবে? তারা এই সিস্টেমটাকে একটা বাধা দেবে। তো সেই বাধা দেওয়ার জন্য কি হবে? এর যে আসল যে অসিলেশনটা ছিল, সেই অসিলেশনটা আস্তে আস্তে কমে যাবে। কমে যাবে কেন? দেখো, উল্টো দিক দিয়ে একটা বাধা সৃষ্টি হচ্ছে, সেটা ঘর্ষণজনিত কারণে হতে পারে, সেটা বাইরের যে বাতাস রয়েছে সেই বাতাসটাকে যে ড্র্যাগ ফোর্স দিচ্ছে তার জন্য হতে পারে। তো সেটা একটা অপোজিট দিক থেকে, অপোজিট বিপরীত অবস্থায় একটা তোমার একটা ফোর্স, একটা বল ক্রিয়া হচ্ছে। তো সেই অপোজিট বা বিপরীত ফোর্সটাকে অতিক্রম করার জন্য কি হবে? এই যে সরল অসিলেশন ছিল, মানে এই যে সিম্পল পেন্ডুলাম, তার এনার্জিটাকে লস করবে, তার শক্তিটা ক্ষয় হবে, কেননা তার অপোজিটে একটা কেউ তাকে বাধা দিচ্ছে। তো সেটা থেকে অতিক্রম করার জন্য কি হবে? তার এনার্জিটা লস হবে। এনার্জি লস হওয়ার জন্য কি হবে? আস্তে আস্তে যখন সময় যাবে, এটা আস্তে আস্তে তার অসিলেশনটা থেমে যাবে এবং সে আবার তার স্থিরাবস্থায় এসে পৌঁছবে। এই যে বাইরে থেকে যে বল ক্রিয়া হচ্ছে, যেটা হচ্ছে এর আসল যে মোশনটা রয়েছে, আসল যে গতিটা রয়েছে, সেটাকে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই বলটাকেই বলে ড্যাম্পিং ফোর্স। এবং এই ড্যাম্পিং ফোর্সের দরুন যে অসিলেশন বা দোলনটা থেমে যাচ্ছে, সেটাকেই বলে ড্যাম্পড অসিলেশন। তোমাদের আমি আরো একটা এক্সাম্পল দিই। ধরো একটা অ্যাটাচমেন্ট রয়েছে, এখান থেকে এরকম একটা স্প্রিং রয়েছে, তার সাথে আমি একটা বলকে একটা কোনো বস্তুকে অ্যাটাচ করলাম যার একটা মাস রয়েছে। এবার কি হবে? এটা এই 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 যে এই এখন যে পজিশনটা রয়েছে সেটা স্থির অবস্থা। এবার ধরো আমি এই যে বক্সটা রয়েছে, সেই বক্সটাকে তার পজিশন থেকে ডিসপ্লেস করে আমি আরো নিচে নিয়ে এলাম এরকম ভাবে। এখানে আগে ফার্স্ট এই পজিশনে ছিল, এখন সেকেন্ড পজিশন এলো।
এখান থেকে যখন আমি ছেড়ে দেবো তার মানে কি হচ্ছে, স্প্রিংটাকে আমি এখানে এক্সটেন্ড করছি, স্প্রিংটা এরকম এক্সটেন্ড হচ্ছে। তারপর যখন আমি এটাকে ছেড়ে দেবো কি হবে, এই স্প্রিংটা এইভাবে এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ এই মোশনটা হতে থাকবে। হতে হতে আস্তে আস্তে কি হবে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য অপোজিট ফোর্সেস হুইচ ইজ বিলংস টু ড্যাম্পিং ফোর্স, সেই ড্যাম্পিং ফোর্সের দরুন কি হবে, এই অসিলেশনটা আস্তে আস্তে এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনটা, ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন কাকে বলে, এই যাচ্ছে আবার ব্যাকওয়ার্ড চলে আসছে, আবার এই যাচ্ছে আবার ব্যাকওয়ার্ড চলে আসছে অ্যাবাউট ইটস মিন পজিশন। তো সেইটা যেটা হচ্ছে সেটা হওয়ার পর কি হবে, আস্তে আস্তে এই যে এর বস্তুটা রয়েছে, যে বক্স বা যাই বলো, সেটা আবার তার স্থিরাবস্থায় এসে পৌঁছবে। তাহলে এইটাকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। এতদিন আমরা জেনে এসেছি বা আগের লেকচারে আমি বলেছি, সেখানে আনড্যাম্পড মোশন, সেখানে কোনো বহিরাগত কোনো বল নেই যে তার মোশন বা গতিবেগকে থামিয়ে দেবে। কিন্তু আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহিরাগত কোনো বলের দরুন তার নিজস্ব গতিবেগ, নিজস্ব যে অসিলেশন রয়েছে সেটা থেমে যাবে। এটাকেই বলে ড্যাম্পড অসিলেশন। তো এই যে জিনিসটা বললাম সেটাই এখানে ভালো ভাষায় লেখা রয়েছে, তোমরা দেখতে পারো। কি বলছে, টিপিক্যালি when something is oscillating there is an opposite force, যেটা আমি বললাম, যেটা আসছে অপোজিট ফোর্সটা ডিউ টু ফ্রিকশন, ঘর্ষণের দরুন অথবা বাতাসের দরুন, acting on the oscillation and causing it to slow down and come to stop. ঠিক আছে, ওকে। তারপরে আমি যেটা সিম্পল পেন্ডুলামের এক্সাম্পলটা দিলাম সেটাই সেকেন্ড পয়েন্টে লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, যখনই আমরা কোনো অসিলেশন মোশন বলি, এটা তুমি ব্যাখ্যা দিই। এবার মোশনটাকে যদি আমি সমীকরণের আকারে, সেটা যদি অঙ্কের সাহায্যে আমি যদি বোঝাতে চাই, তাহলে প্রথমেই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা ইকুয়েশন অফ মোশন, একটা সমীকরণ। তো আমরা চাইবো আমরা এখন চেষ্টা করব, যখন আমাদের অসিলেশন এইটা অসিলেশনটা, সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশন অফ মোশন বা সমীকরণটা কি হবে। ঠিক আছে, তার জন্য দেখো এখানে আমি এই পয়েন্টটাকে বেশি করে হাইলাইট করব। এখানে তোমরা দেখছো ড্যাম্পিং ফোর্স বলে একটি জিনিস রয়েছে, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। সেই ড্যাম্পিং ফোর্সটা কার সাথে সমানুপাতিক, তাৎক্ষণিক গতিবেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এর সাথে ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে সমানুপাতিক। মানে তোমার ভেলোসিটি যত বাড়বে ড্যাম্পিং ফোর্সও তত বাড়বে। ঠিক আছে, এবার আমি পরের স্লাইডে দেখো, আমি যেটা বললাম এখন এফডি, এফডিটাকে আমি কি ইন্ডিকেট করছি, এফডি মানে ফোর্স ডিউ টু ড্যাম্পিং। আচ্ছা, ড্যাম্পিং ফোর্সও কখনো বলা হয়, কখনো এটাকে ডিসিপেটিভ ফোর্সও বলা হয়। তোমরা একটু নোট করে নাও, এটা কোনো বইতে দেখতে পারো, এটা ডিসিপেটিভ ফোর্স আছে, একই জিনিস, একই মানে। ড্যাম্পিং ফোর্স যেই ফোর্স সিস্টেমের অসিলেশনটাকে থামিয়ে দিচ্ছে, সেটাই ড্যাম্পিং ফোর্স। তো আমি কি বলবো, ড্যাম্পিং ফোর্সটা তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির সাথে সমানুপাতিক। ভেলোসিটি কি আমরা সবাই জানি, ভেলোসিটি কি বলো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। সেটাই দেখো ডিএক্সটা এখানে কতটা ডিসপ্লেসড হয়েছে ইন ডিটি টাইমস, সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার তোমরা জেনে থাকবে, যখন সমানুপাতিক বা প্রপোর্শনাল সাইনটাকে আমরা সরিয়ে যখন আমি সমান চিহ্ন নিয়ে আসি, তখন একটা আমরা কনস্ট্যান্ট এখানে কনসিডার করি। এই যে কনস্ট্যান্ট কনসিডার করেছি, সেই কনস্ট্যান্টটাকে বলছে বিটা। বিটা কি, বিটা ইজ আ ড্যাম্পিং ফোর্স পার ইউনিট ভেলোসিটি। কেন, দেখো এখান থেকে বিটা আমি কিভাবে পাবো, আমি যদি এইখানটা লিখি যে এফ বি ইকুয়ালস টু বিটা ডিএক্স ডিটি, so that means beta equals to what, f d by dx dt। তার মানে কি, fd মানে ড্যাম্পিং ফোর্স পার ইউনিট ভেলোসিটি, পার একক ভেলোসিটিতে, একক গতিবেগে যতটা ড্যাম্পিং ফোর্স অ্যাক্ট হবে সেটাই হচ্ছে বিটা। কিন্তু এখানে যদি নোটিস করো, এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস অফ বিটা ডিএক্স ডিটি। এই মাইনাস সাইনটা কেন আসছে, কেননা ড্যাম্পিং ফোর্স যে ডিরেকশনে ও হচ্ছে অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে গতিবেগের বিপরীত দিকে। এটা মাথায় রাখতে হবে। ড্যাম্পিং ফোর্স যে অসিলেশনটা যেটা হবে, যেটা হচ্ছে অসিলেশনের গতিবেগ, তার বিপরীত দিকে হতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি অপোজিং ফোর্স যদি একই দিকে হতে থাকে, যেদিকে গতিবেগ হচ্ছে সেই দিকেই যদি তোমার ফোর্স যেতে থাকে, তাহলে তো ও কি করবে, অসিলেশনটাকে আরো বাড়াতে সাহায্য করবে, যে অসিলেশন চলতেই থাকুক। কিন্তু সেটা তো হচ্ছে না, সেটাকে হচ্ছে একটা বাইরে থেকে এমন একটা ফোর্স দিচ্ছি যেটা অপোজ করছে, বিপরীত ফোর্স হচ্ছে। তো
ড্যাম্পের কাজই হচ্ছে সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া, তার অসিলেশনটাকে বন্ধ করে দেওয়া। তো সুতরাং তার গতিবেগের অবশ্যই অপোজিট দিক থেকে ফোর্সটা আসতে হবে, যেটা ওকে অপোজ করবে এবং ওর অসিলেশনটাকে বন্ধ করে দেবে। সেটাই এখানে দেখো মাইনাস যে সাইনটা সেটা এটা ইন্ডিকেট করছে যে ইনস্ট্যান্টেনিয়াস যে ভেলোসিটি তার সাথে বিপরীত দিকে ড্যাম্পিং ফোর্স হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপর আমরা আসি কিভাবে ইকুয়েশন মোশনটা আমরা লিখব। দেখো এই যে সিস্টেমের যে টোটাল ফোর্স, সেই টোটাল ফোর্স ইকুয়ালস টু এফ রেস্টোরিং প্লাস এফ ডি। আচ্ছা আমি এখানে ক্যাপিটাল লিখে ফেলেছি, তোমরা স্মল লিখো, এখানে স্মল যেহেতু আছে বেটার স্মলই লেখা। এফ ডি, এফ রেস্টোরিংটা কি, এটার জন্য তোমাদের আমার সিম্পল হারমোনিক মোশন টকটা দেখতে হবে, সেখানে আমি এফ রেস্টোরিংটা ডিটেইলসে বলেছি, ওখানে এফ রেস্টোরিং ফোর্সটা কি। আর এফ ডি তো আমি এতক্ষণ জেনে গেলাম, সেটা হচ্ছে মাইনাস বিটা ডিএক্স ডিটি। এবার আগের টকে আমি বলেছিলাম যে এফ রেস্টোরিং ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স, মাইনাস অফ কে এক্স। তাহলে এফ রেস্টোরিং আমি জানি, এখান থেকে আমরা এফ ড্যাম্পিংও জানি, তাহলে আমরা ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব, এটা মুছে নিই। তাহলে ওই ভ্যালুগুলো যদি বসাই তাহলে এফ ইকুয়ালস টু আমার হবে মাইনাস কে এক্স, এটা আসছে আমার কোথা থেকে, এফ রেস্টোরেন্ট থেকে, আর আসছে ড্যাম্পিং এর জন্য মাইনাস বিটা ডিএক্স ডিটি। ওকে, নাও ফোর্স কি হয়, ফোর্স আমরা নিউটনসের সেকেন্ড ল থেকে জানি, ফোর্স ইজ আ মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এই ফোর্সটাকে আমি লিখতে পারি মাস ইন ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আবার কি হয়, অ্যাক্সেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম, তো সেটাকে আমরা লিখতে পারি ইন ডিভি ডিটি। Okay, and now what is velocity? Velocity is the rate of change of position, that is displacement per unit time. So v is dx dt. তো সেইভাবে যদি দেখো সেইভাবে করে এটা আসছে m d2x dt2। ওকে, আর রাইট হ্যান্ড সাইডে যে যে টার্মগুলো রয়েছে সেগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসেছি। তারপরে নেক্সট স্টেপে দেখো, নেক্সট স্টেপটা জাস্ট সিম্পলিফাই করা, প্রতি পুরো যতগুলো লেফট হ্যান্ড সাইডে প্যারামিটার আছে সেগুলোকে আমি m দিয়ে ডিভাইড করেছি। ডিভাইড করার পর দেখো এখানে এসেছে বিটা বাই এম প্লাস কে বাই এম। এই যে বিটা বাই এম এই টার্মটাকে আমরা ইন্ডিকেট করেছি অ্যাজ আ 2b and this k by m is indicated by omega square. Now what is this omega? Omega is root over k by m. ওমেগা কি হচ্ছে, ওমেগা মানে যখন তোমার সিস্টেমটা অসিলেট করছে, সে ড্যাম্পিং থাকুক চাই না থাকুক, সেই অসিলেশনের তো একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, কম্পাঙ্ক রয়েছে, সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ইন্ডিকেট করছে ওমেগা। তো এটা মানে এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দিস ইজ নাথিং রিলেটেড টু ড্যাম্পড অর এনিথিং। এটা একটা সিস্টেমকে অসিলেট করলে সে যখন অসিলেশন হবে তার একটা কম্পাঙ্ক থাকবে, তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা হচ্ছে ওমেগা, সেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এই বিটা কি, এই বিটা বেসিক্যালি ইন্ডিকেট করছে তোমার ড্যাম্প ফ্যাক্টরটা। কেন দেখো বিটা হচ্ছে বিটার সাথে রিলেটেড, বিটাটা কি, বিটা ইজ আ ড্যাম্পিং ফোর্স পার ইউনিট ভেলোসিটি। তো দিস থিং ইজ কল্ড দ্য ড্যাম্পিং কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা দুটো প্যারামিটার পেলাম, একটা হচ্ছে বি যেটা ইন্ডিকেট করছে তোমার ড্যাম্পিং অসিলেশনকে, আর ওমেগা, ওমেগা ইজ বেসিক্যালি কামস ফ্রম ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম d2x d2, এটা একটা দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটা অবভিয়াসলি ইট ইজ আ হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন কেন বলছি, কেননা রাইট হ্যান্ড সাইড দেখো এটা জিরো রয়েছে, তোমরা হয়তো অঙ্কে এটা পড়ে থাকবে, রাইট হ্যান্ড সাইডে যদি জিরো থাকে সেটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলে, যদি নন জিরো থাকে ইনহোমোজিনিয়াস বলে। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে, সেকেন্ড অর্ডার, কেননা এর হাইয়েস্ট অর্ডারটা হচ্ছে 2, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, তাহলে এই হচ্ছে ইকুয়েশনটা আমরা পেলাম ফর ড্যাম্পড অসিলেশন। এবার যখন আমরা সমীকরণ পেয়ে যাই, তাহলে আমাদের সহজাত প্রবৃত্তি কি, সেটাকে সলভ করতে হবে। সলভ করলে আমরা এখান থেকে কি পাবো, সলভ করলে আমরা এখান থেকে পাবো এক্সটা কি। ঠিক, এটা আমরা অঙ্কে অনেকবার করেছি, তোমরা 11-12 করে থাকবে, যে এই সলিউশনটা থেকে সলিউশনটা কি হবে, যে এখান থেকে সলভ করে আমি চাইছি এক্সটা কি
ইন টার্মস অফ টি, ইন টার্মস অফ টাইম। ডিসপ্লেসমেন্টটা কি ইন টার্মস অফ টাইম, সেটা আমরা দেখব। তা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো আমরা এখানে সলিউশনটা বোঝানোর চেষ্টা করছি। তার জন্য এখানে একটা ট্রিক রয়েছে। সেই ট্রিকটা কি, আমরা প্রথমেই ধরে নিচ্ছি একটা ট্রায়াল সলিউশন দ্যাট x ইকুয়ালস টু a e টু দি পাওয়ার আলফা টি, যেখানে এটাও একটা আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে, আলফা টি। তো x যদি e টু দি পাওয়ার আলফা টি হয়, তার একে যদি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি dx dt, কি হবে করে ফেলো তো চটপট আমার সাথে সাথে। এটা পাবে a আলফা e টু দি পাওয়ার আলফা টি, ঠিক। ওকে, এবার এটার আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি d2x dt2, দেখো তো এটাই আসছে কিনা, a আলফা স্কয়ার e টু দি পাওয়ার আলফা টি। আশা করি ঠিক করেছি, তাই না? ওকে, এবার দেখো এই যে আমি d2x dt2 বের করলাম এই ট্রায়াল সলিউশন থেকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার আমার নেক্সট স্টেপ কি হবে, এই যে ভ্যালুগুলো আছে এইগুলোকে আমরা চট করে এই যে প্যারেন্ট এক্সপ্রেশনে বসিয়ে দেব। যে d2x dt2 যে ভ্যালু পেলাম, dx dt যে ভ্যালু পেলাম, এক্সটাও আমরা জানি, সব ওখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপরে যদি তোমরা সিম্পলিফাই করো, তোমরা এই রকম ধরনের একটা ইকুয়েশন পাবে, ঠিক আছে। আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো তো এই ইকুয়েশনটা একটু এরকম চেনা চেনা লাগছে কিনা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এরকম একটু দেখতে দেখতে লাগছে, আমার মনে হয় লাগছে। তো এইটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণ। তো এটাকে সলভ করতে গেলে আমরা কি করে থাকি, তোমরা সবাই জানো, শ্রীধর আচার্যের যে সলিউশন সেটা করে থাকি। সেটা যদি করো, এখানে x টা মানে কত, আমাদের এখানে আলফা, রাইট। তো এইখানে যদি করি, সে আলফার ভ্যালুটা দেখো শ্রীধর আচার্যের যদি তুমি করো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আমি আর ডিটেইলসে দেখলাম না, এগুলো সবাই তোমরা জানো। সেটা যদি করে থাকি তাহলে আমরা দেখো সলিউশনটা পেলাম এরকম, আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে যেহেতু কতগুলো সলিউশন পেলাম, যেহেতু এর ম্যাক্সিমাম পাওয়ার 2, তাহলে আমরা এখান থেকে দুটো রুট পেলাম। কোন দুটো রুট কি কি, একটা আলফা ইকুয়ালস টু আলফা 1 ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটা একটা পেলাম। আরেকটা হচ্ছে আলফা 2 ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। ওকে, তাহলে এই দুটো পেয়ে গেলাম, এই দুটো সলিউশন পেয়ে গেলাম। একটাকে নাম দিলাম আলফা 1, একটাকে নাম দিলাম আলফা 2। তাহলে x এর জায়গায় আমরা বসিয়ে দাও আলফা 1 আলফা 2 করলে আমরা তাহলে দুটো সলিউশন পেয়ে গেলাম এখান থেকে, একটা x1 ইকুয়ালস টু a1 e টু দি পাওয়ার আলফা 1t আর x2 ইকুয়ালস টু a2 e টু দি পাওয়ার আলফা 2t। নাও এরপরে যেহেতু দুটো সলিউশন পেলাম, তো ফাইনালি x টা আমরা কিভাবে পাবো, x should be equals to x1 plus x2 depending on the principle of superposition. Now just put the value, xn এর ভ্যালু বসাও, x1 এর ভ্যালু বসাও, x2 এর ভ্যালু বসাও, বসিয়ে নিয়ে তারপরে তুমি যদি ডিটেইলস ওটা দেখো, দেখবে এই রকম ধরনের একটা সলিউশন আমরা পাচ্ছি। ওকে, এখানে কিছু স্টেপ জাম্প আছে, এটা তোমাদের প্র্যাকটিসের জন্য থাকলো, তোমরা বসিয়ে দেখো। এখানে এই যে e টু দি পাওয়ার আলফা 1 টা এইটা বসাবে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, আর আলফা 2 টা বসাবে মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। বসিয়ে সিম্পলিফাই করো, সেখান থেকে e টু দি পাওয়ার মাইনাস bt কমন নাও, তাহলে you will get that. ওকে, যেখানে a1 আর a2 হচ্ছে দুটো আরবিটারি কনস্ট্যান্ট। এইবার প্রশ্ন হচ্ছে যে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই যে x ভার্সেস t, এখানে x টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার কোন রেসপেক্ট দেখছি t টাইম, x ভার্সেস t যদি গ্রাফ আমি আঁকতে বলি, এই ইকুয়েশনটাকে দেখে তোমরা আঁকতে পারবে? মনে হচ্ছে না একটু কঠিন, একটু কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা? তো কমপ্লিকেটেড কেন, আমরা শিখেছি আবার
কমপ্লিকেটেড ওখানে এটাই, ওটাকে যদি একটু সহজলভ্য করা যায় সেটার জন্য কি করতে হবে, ওই এক্সপ্রেশনে দুটো টার্ম ছিল বি আর ওমেগা। এই বি আর ওমেগা, এই যে তুমি যদি মনে রাখো এরকম ই টু দি পাওয়ারের উপর একটা ছিল এরকম টার্ম যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তো এই যে বি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, বিটা কি বলেছিলাম ডিপেন্ডিং অন ড্যাম্পিং and omega natural frequency। এবার বি আর ওমেগা দুজন দুজনের সাথে কিরকম ভাবে রিলেটেড সেটার উপর ডিপেন্ড করে আমরা ড্যাম্পড অসিলেশনকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে বি গ্রেটার দ্যান ওমেগা, তার মানে এখানে কি বোঝাচ্ছে, ড্যাম্পিং এফেক্টটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি, সেটাকে আমরা বলছি লার্জ ড্যাম্পিং বা ওভার ড্যাম্পড। আরেকটা হতে পারে বি ইকুয়ালস টু ওমেগা, সেটাকে বলছি ক্রিটিক্যাল ড্যাম্পিং। আরেকটা হতে পারে বি লেস দ্যান ওমেগা, তার মানে এখানে ড্যাম্পিং এফেক্টটা ওর অসিলেশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে কম, তো সেটাকে আমরা বলে থাকি স্মল ড্যাম্পিং অর আন্ডার ড্যাম্পড অর অসিলেটরি ড্যাম্পড। তাহলে এখন আমরা এই তিনটে কেসের জন্য দেখব ওই যে পেনের সলিউশনটা আমরা পেলাম সেটা কিরকম আকার ধারণ করবে। দেখো, প্রথমে আমরা নিচ্ছি লার্জ ড্যাম্পিং। এবার লার্জ ড্যাম্পিং মানে বি গ্রেটার দ্যান ওমেগা, যেটা আমি বললাম। যদি বি গ্রেটার দ্যান ওমেগা হয় তাহলে এই টার্মটা কি হবে, বি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। obviously it should be a positive quantity, right, greater than 0। তাহলে এইটা হচ্ছে আমার পেরিয়ডিক এক্সপ্রেশনটা ছিল, যেটা সলিউশন করে যেটা পেয়েছি। তাহলে বিকজ এই ভ্যালুটা বি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ারটা খুবই পজিটিভ কোয়ান্টিটি, তার জন্য এখানে কি হবে দেখো, এই যে বি রিলেটেড যে টার্ম আছে ই টু দি পাওয়ার মাইনাস বিটি, সেই টার্মটা খুব ডমিনেট করবে, বুঝেছো? কেননা ড্যাম্পিং এফেক্ট ওমেগা থেকে অনেক বেশি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগাটা কি ডিনোট করছে, যে ওর অসিলেশনটাকে ডিনোট করছে, কারণ ওমেগা ইজ অসিলেশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এইবারে যদি ড্যাম্পিংটা এতটাই বাইরের অপোজিং ফোর্স এতই বেশি হয় যার অসিলেশনের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে, তো কি করবে সেটা, তো সেক্ষেত্রে ওর আর অসিলেটরি নেচারটা থাকবে না। যেহেতু এই বিটা এখানে বেশি, ড্যাম্পিং এফেক্টটা বেশি, সেটাই এখানে ডমিনেট করবে। তাহলে যে মোশনটা অসিলেট করছিল, অসিলেটরি মোশন আমরা কাকে বলি, ধরো এরকম একটা মোশন, এটা এক্স, এটা টি, এটা হচ্ছে এরকম অসিলেশন হচ্ছে, তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। এবার যদি আমি বিটা দেখি প্রচুর ওমেগার থেকে বেশি, তাহলে আর তার এই অসিলেটরি নেচারটাই হারিয়ে গেল। তাহলে এখানে ডমিনেট করছে কে, ডমিনেট করছে বি। এখন দেখো বিটা কিভাবে রয়েছে, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল, তাহলে এটা কিভাবে ডিকে করবে, এক্সপোনেনশিয়াল এবং উপরে ই টু দি পাওয়ার মাইনাস। তার মানে আমি যদি এক্ষেত্রে এইখানে গ্রাফটা আঁকি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার টি, তাহলে এই ফর দ্য কেস অফ ওভার ড্যাম্পড অর লার্জ ড্যাম্পিং মোশনটা আমার এইরকম হবে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালে ডিকে করে যাচ্ছে। ডিকে কেন করছে, কেন দেখো ই টু দি পাওয়ার মাইনাস বি টার্মটা আছে, মাইনাস। যদি ই টু দি পাওয়ার এমনি বিটি হতো তাহলে ওটা ইনক্রিজ করতো, কিন্তু এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে যাবে। তাহলে আমরা কি বুঝছি, যে যখন আমি লার্জ ড্যাম্পিং নিচ্ছি তখন সিস্টেমের আর অসিলেটরি মোডটা থাকছে না, ঠিক সেটাই এখানে লেখা রয়েছে। দেখো ইট রিপ্রেজেন্টস নন অসিলেটরি, যেটাকে আমরা ডেডবিট টাইপও বলে থাকি। তাহলে এটাকে আমরা কোথায় এখানে ইউজ করি ম্যাক্সিমাম, এই ড্যাম্পড অসিলেশনটাকে ডেডবিট গ্যালভানোমিটার বলে একটা জিনিস রয়েছে, যেটা তোমরা হয়তো তোমাদের ল্যাবে দেখে থাকবে। ডেডবিট গ্যালভানোমিটারে আমরা এই ধরনের লার্জ ড্যাম্পিং অসিলেশন ইউজ করে থাকি। তো এটা হচ্ছে লার্জ ড্যাম্পিং এর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। হয়ে গেল, আশা করি লার্জ ড্যাম্পিংটা ক্লিয়ার হলো। এরপরে আমরা যাচ্ছি ক্রিটিক্যাল ড্যাম্পিং এ। ক্রিটিক্যাল ড্যাম্পিং এ আমি কি বলেছি, যে এর বিটা হবে ওমেগার সাথে সমান। ওকে, তাহলে বি যদি ওমেগার সাথে সমান হয়ে যায়, আমি এখানে যদি এক্সপ্রেশনটা আরেকবার লিখি, যে আমি লিখেছিলাম আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। এবার তোমরা এখানে দেখেই বলতে পারবে, যদি বি ইকুয়ালস টু ওমেগা হয়ে যায় তাহলে এই যে রুট ওভার টার্মটা এটা তো চলে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এখান থেকে কি দেখছো, দেখো আমরা যে দুটো রুট পেয়েছিলাম আলফা 1, both roots are equal to minus b. So that means আমরা যখন ক্রিটিক্যাল ড্যাম্পিং নিচ্ছি তখন দুটো রুট
দুটি আমরা সমান দেখছি এবং সেটা কি মাইনাস বি। এবার বি ইকুয়ালস টু ওমেগা মানে বি ইকুয়ালস টু ওমেগা মানে আমরা সেটাকে লিখছি মাইনাস। তাহলে যখন দুটো রুট এক হয়ে যায় তখন সলিউশনটা এইরকম আকার ধারণ করে। দুটো রুট যখন সেম হয়ে যায়, সেম রুট হয়ে যায়, তখন এরকম হবে। সাপোজ ধরো তোমার হাতে তিনটে, তোমার মানে টু দি পাওয়ার 3 এক্সপ্রেশন ছিল কিছু একটা, তাহলে তুমি সেখানে তিনটে রুট পাবে। এবার যদি তিনটে রুট এক হয়ে যেত, তিনটে রুটই ধরো আলফা 1 ইকুয়ালস টু, এক্ষেত্রে নয় আমি হাইপোথেটিক্যালি ধরছি, যদি আলফা 1 ইকুয়ালস টু আলফা 2 ইকুয়ালস টু আলফা 3 এরকম হয়ে যেত, তখন এই এক্সপ্রেশনটা কিরকম দাঁড়াতো? x ইকুয়ালস টু a1 প্লাস a2t প্লাস a3 t স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস ওমেগা। আবার 4 চারটে যদি রুট এক হয়ে যেত, আবার এখানের সাথে তোমার যোগ হয়ে যেত, সেটা টি কিউব হয়ে যেত। কিন্তু এখানে আমরা দুটো রুট কনসিডার করেছি, তাই জন্য আমার এক্সপ্রেশনটা দেখো দাঁড়াচ্ছে এগেন। লক্ষ্য করো এই মোশনটা কি অসিলেটরি? একদমই না। কেন? দেখো অসিলেটরি মোশন হতে গেলে সেখানে একটা অসিলেশন মানে সেটা আইদার কোনো কোসাইন ফাংশন হবে অথবা সাইন ফাংশন হতে হবে, সেরকম একটা ফর্ম কিছু আসা দরকার। এখানে কি সেটা আমরা পাচ্ছি না। এখানেও দেখো ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি হয়ে আছে, তার মানে এখানেও একটা ডিকে কিছু ব্যাপার হচ্ছে, এক্সপোনেনশিয়াল ডিকের ব্যাপার হচ্ছে। তাহলে এখানেও আমরা যদি দেখি x ভার্সেস t যদি গ্রাফ আমি এখানে ড্র করি, তাহলে এটাও হবে এক্সপোনেনশিয়াল ডিকে। তাহলে ক্রিটিক্যাল ড্যাম্পিং যখন দেখছি, দেখো মোশন কিন্তু নন অসিলেটরি। যেমন লার্জ ড্যাম্পিং এও আমরা দেখছি মোশনটা ডিকে করে যাচ্ছে, তেমনি ক্রিটিক্যাল ড্যাম্পিং এও আমরা দেখছি মোশনটা ডিকে করে যাচ্ছে, এটা নন অসিলেটরি মোশন হয়ে রয়েছে। তাহলে দুটোই কিন্তু ডিকে করছে, তাহলে দুটোর মধ্যে তফাৎ কিছু আছে কি? এখানে একটা কোশ্চেন আসতে পারে, দুটোই ডিকে করছে, তাহলে দুটো আলাদা আলাদা করে দেখার কি মানে? দুটোর মধ্যে তফাৎ আছে, যেটা তোমরা এই পিকচারটা দেখে বুঝতে পারবে। এই গ্রাফটা থেকে দেখো ওভার ড্যাম্পিং এ এইটা মানে কি, এক্সটা আস্তে আস্তে ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম থেকে থেকে আস্তে আস্তে যত টি সময় বাড়ছে জিরোর দিকে যাচ্ছে। সেম ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং। কিন্তু দেখো এই যে যদি আমি ওভার ড্যাম্পিং কনসিডার করি, যে বাইরেরটা, সেটা ম্যাক্সিমা থেকে জিরোতে আসতে যতটা সময় নিচ্ছে, ক্রিটিক্যাল ড্যাম্পিংটা ম্যাক্সিমা থেকে জিরোতে আসছে তার থেকে অনেক কম সময় নিচ্ছে। দেখো অনেক চট করে এটা জিরোতে চলে এলো, কিন্তু এটা জিরোতে আসতে অনেক সময় নিচ্ছে। তার মানে এই দুটোর মধ্যে তফাৎ কি, যদিও দুটো এক্সপোনেনশিয়াল ডিকে করছে, কিন্তু ক্রিটিক্যাল ড্যাম্পিংটা অনেক ফাস্টার রেটে ডিকে করছে। বুঝতে পারছো? কেননা দেখো চট করে এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এর রেট অফ ডিকে in for the case of critical damping is much more higher than the rate of decay for the case of over damping. আশা করি ক্লিয়ার হলো দুটোর মধ্যে তফাৎ। রেট অফ ডিকে একটা চট করে পড়ে যাচ্ছে, যেটা চট করে হায়ার থেকে নিচে পড়ে যাচ্ছে, জিরো পজিশনে চলে আসছে, সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ড্যাম্পিং। আর ওভার ড্যাম্পিংটা ওটা জিরো হতে একটু বেশি সময় নিচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে আমার যেটা এলো স্মল ড্যাম্পিং। স্মল ড্যাম্পিং এর কেসটা এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখো। স্মল ড্যাম্পিং এ আমরা কখন ধরছি? b লেস দ্যান ওমেগা। ঠিক আছে, আচ্ছা b লেস দ্যান যদি ওমেগা হয়, তাহলে b স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার কি হবে? এটা নেগেটিভ কোয়ান্টিটি হবে, তাই b কেন না ওমেগার থেকে ছোট। আচ্ছা তাই যদি হয়, তাহলে এখানে আমি কি করেছি দেখো, রুট ওভার b স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, সেখান থেকে রুটের মধ্যে আমি মাইনাসটাকে কমন নিয়েছি, কমন নিলে কি আছে? ওমেগা স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার তার মানে এই পার্টটাকে আমি লিখতে পারি এখানে, এই জিনিসটাকে, যে মাইনাস 1 ইনটু ওমেগা স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর মাইনাস 1টা কি হয় তোমরা জানো, মাইনাস 1 হচ্ছে এটা রিলেটেড টু কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স নাম্বার রাদার। কমপ্লেক্স নাম্বার তোমরা দেখেছো কি হয়, i স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে রুট ওভার মাইনাস 1 কি হবে? i। তো এইখানে আমি লিখেছি যে, তোমরা এটা আইও করতে পারো, জে করতে পারো, যেটা তোমাদের সুবিধা। আমি এখানে জে লিখেছি, তো তোমরা জে হিসেবে কনসিডার করো ফার্দার। তো সুতরাং আমি এটাকে কি লিখতে পারি, যে রুট ওভার মাইনাস i, এটাকে আমি লিখতে পারি কিরকম ভাবে, যে রুট ওভার ওমেগা স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তারপরে আমি আমার সুবিধার জন্য কি করেছি, এই যে ওমেগা স্কয়ার বি স্কয়ার, এটাকে আমি একটা নতুন টার্ম দিয়েছি, সেটা হচ্ছে ওমেগা।
√j⍵² মাইনাস বি স্কোয়ার। আমি লেখার সুবিধার জন্য কম লিখতে হবে, সেই সুবিধার জন্য আমি √ω² মাইনাস বি স্কোয়ারকে ওমেগা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে ফাইনালি আমি এটা কি পেলাম, এই এক্সপ্রেশনটি ইকুয়ালস টু j ওমেগা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আর কিছু না, এইবারে ওই যে সলিউশন আমার পেরেন্ট সলিউশনটা ছিল সেখানে সব এই ভ্যালুগুলো বসিয়ে যেতে হবে। এই দেখো ভ্যালুগুলো বসিয়েছি। আগে যে এই যে পেরেন্ট এক্সপ্রেশনে যেটা ছিল x ইকুয়ালস টু একদম বড় মাপের, যেটা আমি বললাম যে তোমরা সলভ করতে পারবে না গ্রাফিক্যালি, তার জন্য তোমার বি আর ওমেগার মধ্যে একটা কানেকশন চাই, সেই এক্সপ্রেশন। দেখো ইকুয়েশন নাম্বারও দেওয়া রয়েছে, ইকুয়েশন 2। তোমরা একটু ব্যাকে চলে যাও তাহলেই বুঝতে পারবে ইকুয়েশন 2। তো এইভাবে আমরা পেলাম। এইবার এটাকে আমি সিম্পলিফাই করব, এখানে আর কিছু সেরকম নেই, এটা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার জন্য দেখো দেখে লিখিয়েছি এখানে e টু দি পাওয়ার j ওমেগা t। দেখো e টু দি পাওয়ার jx কে আমরা লিখতে পারি প্লাস মাইনাস কে ইন টার্মস অফ কোসাইন ফাংশন এন্ড সাইন ফাংশন, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই যে e টু দি পাওয়ার j ওমেগা t কে আমরা ভেঙে লিখতে পারি। এটা আমি একটুখানি এখানে করছি, ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে তোমরা একটু দেখো, এখানে আমি করছি a1 e টু দি পাওয়ার j ওমেগা t কি হবে অ্যাকর্ডিং টু দিস এই সমীকরণ, এই ইকুয়েশন অনুযায়ী। তো এটা হবে কি রকম, cos ওমেগা t প্লাস j sin ওমেগা t হলো। আর এইখানে কি হবে প্লাস a2, এখানে হবে cos ওমেগা t মাইনাস অফ j sin ওমেগা t। ঠিক আছে, j sin ওমেগা t। এইবার এখান থেকে আমরা কি করব, এর পরের স্টেপে এখান থেকে আমরা cos ওমেগা t কে কমন করব। cos ওমেগা t যদি কমন নিই, cos ওমেগা t কে যদি আমি কমন নিই তাহলে কি আসবে a1 প্লাস a2, a1 প্লাস a2। ঠিক আছে, আর যদি sin ওমেগা t কে কমন নিই প্লাস কমন নিই তাহলে আমরা আসবে j of a1 minus a2। ঠিক আছে, সেটাই দেখো এই যে a1 plus a2 টাকে আমি কনসিডার করেছি এখানে অ্যাজ আ ক্যাপিটাল b1 আর j1 minus a2 টাকে কনসিডার করেছি অ্যাজ ক্যাপিটাল b2। সিম্পল। এটা করার পর তারপরে আমি নিয়েছি ফর বেটার সিম্পলিফিকেশনের জন্য b1 টাকে কনসিডার করেছি অ্যাজ a cos phi and b2 টাকে a sin phi। এবার করে তুমি যদি এখানে বসিয়ে দাও b1 টা as a cos phi b2 টা a sin phi, তাহলে দেখবে এটা cos a minus b এর সূত্রে চলে আসবে। সেটাই দেখো এখানে এসেছে a to the power minus bt cos omega t minus phi, যেখানে এই ওমেগাটা হচ্ছে আমার যখন আমি ড্যাম্পড অসিলেশন দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি। সেটা হচ্ছে দেখো, এটাকে মনে রাখবে এক্সপ্রেশনটা, that omega equals to √omega² minus b square। ওকে, ঠিক আছে, আশা করি এতটুকু অবধি বোঝা গেছে। এইবার দেখো এই সলিউশনটা, এবার আমি নেক্সট স্লাইডে যাই। আবার আমি লিখছি সলিউশনটা যেটা আমরা আন্ডার ড্যাম্পড বা স্মল ড্যাম্পিং এ পেলাম। তাহলে দেখো আমি আগে একটু বললাম যে যখন অসিলেটরি কোনো মোশন হতে হবে তার মানে সেখানে কোসাইন সাইন ফাংশন আসবে। তুমি দেখো পেয়েছো কোসাইন সাইন ফাংশন, তার মানে ইট শুড বি অসিলেটরি মোশন, দ্য মোশন শুড বি অসিলেটরি। দেখো এবার অসিলেটরি তোমরা যদি আগে মনে রাখো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, তোমরা যদি মনে থাকে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা এক্সটা পাই e cos ওমেগা t মাইনাস phi। phiটা হচ্ছে কি ফেজ। তো এটাকে যদি আমি এখানে ড্র করি এটা আসে এইরকম ভাবে, যেটা আমি আগে টকেও বলেছি। এবার এইটার এটার মধ্যে কম্পেয়ার করো তো, কম্পেয়ার করলে কোনটা আলাদা দেখছো? দেখো এই পার্টটা আলাদা, এখানে এটা cos ফাংশনটা এক, এই পার্টটা আলাদা। এখানে a ছিল, এখানে একটা a টু দি পাওয়ার মাইনাস bt আসছে, তার মানে অ্যামপ্লিটিউডটা এখানে মডিফাই হয়েছে। তাহলে অ্যামপ্লিটিউড যদি মডিফাই হয় তাহলে সেক্ষেত্রে আমি যদি এইভাবে গ্রাফটা আঁকতে যাই কি হবে চেষ্টা করে দেখি। তার মানে অ্যামপ্লিটিউডটা আমার কমে যাবে। দেখো অ্যামপ্লিটিউডটা আগে অ্যামপ্লিটিউড কিন্তু একটা
কনস্ট্যান্ট ফ্যাক্টর ছিল, টাইমের উপর কোনো ডিপেন্ডেন্সি ছিল না। এখন কিন্তু অ্যামপ্লিটিউডের একটা টাইমের উপর ডিপেন্ডেন্সি এসেছে। কিভাবে এসেছে? অ্যাজ এ e টু দি পাওয়ার মাইনাস বিটি। তাহলে এটাকে যদি আমি করতে চাই, এটা দেখো আস্তে আস্তে এর অসিলেশনটা এভাবে কমে যাবে। দেখো অ্যামপ্লিটিউড পার্টটা যত টাইম যাচ্ছে আস্তে আস্তে সেই অ্যামপ্লিটিউডটা কমছে। So this is basically giving you the oscillatory nature. When you consider small damping, আমরা যখন small damping নিচ্ছি, that means b less than omega, আমরা দেখতে পাচ্ছি যে মোশনটা আমরা অসিলেটরি পাচ্ছি, কিন্তু এর অ্যামপ্লিটিউডটা ডিকেজ হয়ে যাচ্ছে এক্সপোনেনশিয়ালি ইন টাইম। সেটাই এখানে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। তাহলে আমি একটু যদি সামারাইজ করি, তিনটে সলিউশন পেলাম আমরা, বি তিনটে কেস দেখলাম আমরা। একটা বি গ্রেটার দ্যান ওমেগা, সেখানে দেখলাম এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। b ইকুয়ালস টু ওমেগা, সেটা ক্রিটিক্যাল ড্যাম্পিং, সেখানেও এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, কিন্তু ক্রিটিক্যাল ড্যাম্পিং এ ডিকে করার রেটটা ওভার ড্যাম্পিং এর থেকে বেশি তাড়াতাড়ি ডিকে করে যাচ্ছে। তাহলে ওই দুটো ক্ষেত্রে আমরা অসিলেটরি পাইনি। তাহলে অসিলেটরি নেচার পাচ্ছি কোথায়? যখন b লেস দ্যান ওমেগা। এবং সেক্ষেত্রে আমরা একটা মডিফিকেশন দেখছি যে অ্যামপ্লিটিউডটা ইজ আ ফাংশন অফ টাইম। কিভাবে এটা চেঞ্জ হচ্ছে? এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাচ্ছে। ওকে, এইবার যদি আমরা চাই কি, এবার তো হলো, এটা আমি ব্যাখ্যা দিলাম। এবার ধরো কেউ জিজ্ঞেস করছে তোমাকে যে তুমি তো বলছো যে হ্যাঁ অসিলেটরি নেচার পাচ্ছি, অসিলেটরি নেচারকে কি তুমি কোনোভাবে মেজার করতে পারবে? স্মল ড্যাম্পিংটাকে তুমি কিভাবে মেজার করতে পারবে? একটা যদি আমি কোনো ল্যাবে যাই, ল্যাবে কোনো একটা অসিলেশন দেখি, কিভাবে মেজার করবে? কোনো কি প্যারামিটার রয়েছে? অবশ্যই এর দুটো প্যারামিটার রয়েছে, একটাকে বলে ডিকে কনস্ট্যান্ট, একটাকে বলে লগারিদমিক ডিক্রিমেন্ট। তাহলে এই দুটো জিনিস আমরা একটু বুঝি। ডিকে কনস্ট্যান্টটা কি বলছে দেখো, ডিকে কনস্ট্যান্ট বলছে, আমি আগে এই লাইনটা পড়ি তারপর তোমাদের বলছি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম ইন হুইচ দ্য অ্যামপ্লিটিউড ডিকেজ টু ইজ 1/e অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অ্যামপ্লিটিউডটা জেনে গেছি a e টু দি পাওয়ার মাইনাস bt। তাহলে ধরি এক টাইম t তে আমার অ্যামপ্লিটিউড হচ্ছে a e টু দি পাওয়ার মাইনাস bt। ওকে, তারপরে বলছে কি এর সাথে টি এর সাথে আমি একটা টাইম অ্যাড করছি, সেটাকে আমি টাও বলছি, যেটাকে বলে ডিকে কনস্ট্যান্ট। সেই টি ইকুয়ালস টু টি প্লাস একটা অ্যাডিশনাল টাইমের জন্য এবার আমার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, কারণ টাইমটা চেঞ্জ হচ্ছে। তো সেটা আমি রাখছি a e টু দি পাওয়ার মাইনাস b টি প্লাস টাও। তাহলে দেখো অ্যামপ্লিটিউডের এখানে এই পার্টটা চেঞ্জ হয়ে গেছে, কারণ টাইমটা আমার চেঞ্জ হয়েছে। বাট অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন কি বলছে, আচ্ছা আমি যদি এইটাকে বলি অ্যাজ at এবং এইটাকে যদি আমি বলি অ্যাজ at প্লাস টাও, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন এই যে at প্লাস টাও মানে t প্লাস টাও টাইমের সময় ধরে অ্যাক্সেলারেশন হওয়ার যে অ্যামপ্লিটিউডটা, সেটা 1/e মানে এক্সপোনেনশিয়াল 1/e of its initial value. That's it. ইনিশিয়ালি ছিল এক টাইম টিতে আমার অ্যামপ্লিটিউড এইটা এটি, তারপরে যখন অ্যাডিশনালি টি এর সাথে আমি একটা ডিকে কনস্ট্যান্ট অ্যাড করেছি, তখন টাইমটা আমার গিয়ে দাঁড়িয়েছে এরকম at প্লাস টাইম। তাহলে এইটাই হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। হচ্ছে যে ডিকে কনস্ট্যান্ট হচ্ছে সেই টাইম যেই টাইমে তোমার অ্যামপ্লিটিউডটা তার ইনিশিয়াল ভ্যালু 1/e হয়ে যায়। ঠিক আছে, এবার যদি আমি এখান থেকে আমি কি লিখতে পারি, at plus tau by at equals to 1/e, মানে at plus tau এর ভ্যালু এখানে লিখেছি, তারপরে at tau লিখেছি। এবার দেখো এখানে যদি ক্যান্সেল আউট করো, এই bt আর উপরে bt এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে কি পাবো, এখান থেকে লেফট হ্যান্ড সাইডে পাবো e টু দি পাওয়ার মাইনাস b tau equals to এই e টা উপরে উঠে গেলে e টু দি পাওয়ার মাইনাস 1। দুটোই এক্সপোনেনশিয়াল ফাংশন, e টু দি পাওয়ার হয়ে আছে, তাহলে দুটো পাওয়ারকে আমি কম্পেয়ার করলে একসাথে করতে পারি, তাহলে সেখান থেকে পাবো bt equals to 1, so tau equals to 1/b. So this term is called relaxation time, decay constant বলে, also এটাকে relaxation time বলে। এই tau কিভাবে ড্যাম্পিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর ডেফিনিশনটাও খুব ইম্পর্টেন্ট এবং কিভাবে এটা ড্যাম্পিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করছে সেটাও খুব ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পেরেছো ডেফিনিশনটা। তাহলে এই ডিকে কনস্ট্যান্ট, এটা মনে রাখবে, ডিকে কনস্ট্যান্ট এইটা কিন্তু
অনলি অ্যাপ্লিকেবল, এই জিনিসটা অনলি অ্যাপ্লিকেবল যখন আমি কনসিডার করছি স্মল ড্যাম্পিং। কেননা স্মল ড্যাম্পিং এর ক্ষেত্রে একমাত্র আমি অসিলেটরি নেচারটা দেখতে পাচ্ছি। আচ্ছা, লগারিদমিক ডিক্রিমেন্ট। আচ্ছা, লগারিদমিক ডিক্রিমেন্ট বোঝানোর জন্য একটু বলি। এই একটা অসিলেশন নিলাম, সিম্পল পেন্ডুলাম নিলাম, এটা তার স্থির অবস্থায় রয়েছে। এবার ধরো আমি এটাকে এর ম্যাক্সিমাম পজিশনে ডিসপ্লেস করলাম, ঠিক আছে? এখন এই পজিশনে এর হচ্ছে অ্যামপ্লিটিউড A1। এবার আমি একে এই পজিশন থেকে ছেড়ে দিলাম, এদিকে এলো। এদিকে এসে আবার কিন্তু এ তার আগের অবস্থায় ফিরতে পারবে না। এটা যদি পজিশন 1 হয়, আগের অবস্থায় ফিরতে পারবে না। কেন ফিরতে পারবে না? কেননা আমার অপোজিট ফোর্স আছে, ড্যাম্পিং ফোর্স রয়েছে। আস্তে আস্তে তো অ্যামপ্লিটিউডটা কমতে থাকবে, কমতে কমতে আবার তার স্থির অবস্থায় চলে আসবে। তার মানে এরপরে গিয়ে যখন ওর পজিশনটা আসবে সেটা এখানে, সেটা হচ্ছে ধরো পজিশন 2, তখন তার অ্যামপ্লিটিউড হলো A2। আবার A2টাকে ছেড়ে দাও, আবার একটা অসিলেশন নেবে, আবার যখন ফিরবে সে আবার কিন্তু 2 পজিশনে আসতে পারবে না, কেননা তার অ্যামপ্লিটিউডটা কমছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ড্যাম্পিং। তাহলে এটা চলে এলো, এটা হচ্ছে এই সময় তার হচ্ছে 3 পজিশন, এবং এখানে 3। তাহলে এই যে জিনিসটা হতে হতে আবার এখান থেকে ছাড়ো, আবার এসে 4th পজিশনে কম, এরভাবে কমতে 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 অ্যামপ্লিটিউডটা তারপরে একদম 0 হয়ে যাবে, মানে একদম সে তার স্থিরাবস্থায় চলে আসবে। তাহলে এই A1টা আমরা লিখতে পারি, A1টা হচ্ছে আমরা A e to the power minus BT। A2টা কি হবে? দেখো, A2টা কখন আমি অ্যামপ্লিটিউডটা যখন সে A1 থেকে ছেড়ে একটা ফুল অসিলেশন নিয়ে আবার A2তে আসছে। এই ফুল অসিলেশন হতে যে টাইম লাগে তাকে কি বলে বলো তো? তাকে বলে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো টাইম পিরিয়ড হলে আমরা কি করব? দেখো, A2 will be A e to the power minus B, T স্মল t এর সাথে একটা ক্যাপিটাল T যোগ হবে, 1 টাইম পিরিয়ড হচ্ছে। তারপর A2 থেকে ছেড়ে দিলাম, আবার A3 তে আসতে আবার একটা ফুল সাইকেল, মানে আবার একটা তোমার এ আসবে, পর্যায়কাল অ্যাড হবে। তাহলে A3 হবে A e to the power minus B স্মল t প্লাস আগে একটা ক্যাপিটাল T ছিল, তার সঙ্গে আবার একটা ক্যাপিটাল T যোগ হবে, তার মানে 2T। ওকে, তাহলে এবার যদি আমি দুটো সাকসেসিভ অ্যামপ্লিটিউডের রেশিও করি, সাকসেসিভ মানে কি একটার পর একটা, মানে A1 এর পর A2, A2 এর পর A3, তাহলে যদি আমি A1 বাই A2 করি, মানে ভ্যালু বসিয়ে দেখবে তোমরা পাবে e to the power BT, which is exactly equal to the ratio of A2 by A3। তোমরা চেক করে দেখো, এটাই এক্স্যাক্টলি পাবে। তুমি এরপর আবার কন্টিনিউ করো, A3 বাই A4 এর রেশিও করো, you will get the same value, A4 by A5 e to the power BT। সো তাহলে এই যে, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই আকারে কি লিখতে পারি? an by an plus 1 equals 3 to the power bt। দিস ইজ কল্ড ডিক্রিমেন্ট। এটাকে বলছে ডিক্রিমেন্ট, যে দুটো সাকসেসিভ অ্যামপ্লিটিউডের রেশিও যদি আমরা দেখি সবগুলো ইকুয়াল হচ্ছে বা ইকুয়াল টু e to the power bt হচ্ছে। এবার এটার সাথে যদি তুমি আমরা এখানে লগারিদম নিই, তাহলে দেখবে কি ln e to the power হলে এই যে e to the power bt টা সামনে চলে আসবে, that should be bt and that is equals to lambda, so that is called logarithmic decrement। okay, so this is all logarithmic decrement এর ডেফিনিশনটাও এখানে লেখা রয়েছে, যেটা বললাম সেটা এখানে ভালো ভাষায় ইংলিশে লেখা রয়েছে। তো আশা করি তোমাদের এটা বোঝা গেছে logarithmic decrement। now the last part হচ্ছে analogy between mechanical oscillator and electrical circuit। এটা মানেটা কি? এতক্ষণ যে আমরা বললাম অসিলেটর নিয়ে কথা বলেছি, দোলন। এবার যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি ল্যাবে কোনো সার্কিট তৈরি করতে পারবে যেখানে এই ড্যাম্পড অসিলেশনের এফেক্টটা বোঝা যায়? আচ্ছা, সার্কিট কাকে বলে আশা করি তোমরা জানো। সার্কিট মানে তোমার কাছে অনেক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, ধরো রেজিস্টর রয়েছে, ইন্ডাক্টর রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, সেগুলোকে যদি তোমরা একটা তার দিয়ে যোগ করো, তার দিয়ে কানেক্ট করো, তাহলে সেটা সার্কিটের তৈরি। তাহলে আমি ধরি একটা এলসিআর সার্কিট, এলসিআর সার্কিটটাকে আমি আঁকছি এভাবে, এল সি এন্ড আর। আমার এখানে কোনো এক্সটার্নাল ব্যাটারি নেই, ঠিক আছে, কোনো এক্সটার্নাল ব্যাটারি মানে এল হলো, এটা সি হলো, এটা। এবারে এইখানে কত ভোল্টেজ পড়ছে অ্যাক্রস দিস ইন্ডাক্টর ভিএল? তোমাদের যদি মনে থাকে
VR is equals to I into R. এটা কি ল বলো তো, মনে আছে নিশ্চয়ই? It should be Ohm's law. তো আমরা এখানে একটা ল লাগাবো, দ্যাট ইজ কারচফস ভোল্টেজ ল। তোমাদের যদি মনে থাকে এগুলো তোমরা পড়ে এসেছো। কারচফস ভোল্টেজ ল কি বলে? যখন এরকম একটা ক্লোজড লুপ আমরা নিচ্ছি, তাহলে ভোল্টেজ অ্যাক্রস ইচ, যদি সামেশন, if we take summations of voltage across each components, the summation will be 0, যদি তোমার কোনো বাইরে থেকে ব্যাটারি সাপ্লাই না থাকে। তাহলে এই যে সার্কিটটা যে ক্লোজ লুপ, এখানে কি কি কম্পোনেন্ট রয়েছে? এল, ইন্ডাক্টর, সি এন্ড ক্যাপাসিটর এন্ড রেজিস্টর। তো ইন্ডাক্টরের অ্যাক্রসে আমার ভোল্টেজ কত পড়ছে? ভিএল প্লাস ক্যাপাসিটরের অ্যাক্রসে ভিসি, রেজিস্টরের অ্যাক্রসে ভিআর, দ্যাট শুড বি ইকুয়ালস টু 0, রাইট? এইবারে তুমি ভিএল এর ভ্যালুটা তো বসিয়ে দাও, এল ডিআই ডিটি প্লাস ভিসি কিউ বাই সি প্লাস ভিআর আর আই ইকুয়ালস টু 0। এটা হবে এল ডিআই ডিটি। ঠিক আছে, তোমরা দেখে নিও। এল আই এল ডিআই ডিটি। ওকে ওকে, নাও গো টু দ্য নেক্সট স্লাইড। এবার আই টা কি হয়? আই এর সাথে কিউ এর সম্পর্ক কি? I is basically current is rate of change of charge per unit time. এবার ওখানে আগের স্লাইডে যেখানে যেখানে ডিআইডিটি ছিল, সেই আইটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা পেয়ে গেলাম I equals to d2 q dt2 করে এই এক্সপ্রেশনটা আমরা ফাইনালি পেলাম। এবার এখানে এসে সিম্পলিফাই করেছি, জাস্ট l কে ডিভাইড করেছি। দেখো এই এক্সপ্রেশনটা ইজ এক্স্যাক্টলি সিমিলার টু দ্য এক্সপ্রেশন যেটা আমরা ড্যাম্পড অসিলেশন। দেখো নেচারটা একদম, তুমি যদি কম্পেয়ার করো দুটোকে, নেচারটা একদম সেম, যেটা ড্যাম্পড অসিলেশনে যেটা পেয়েছি সেম জিনিস আমরা এখানে এলসিএস সার্কিটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তাহলে দুটোকে যদি আমি অ্যানালজিটা নিই বা দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে মেকানিক্যাল অসিলেটরের যে এক্সটা which is basically এখানে ইকুয়াল টু কিউ, ওখানে যেটা আমার 2b equals to বিটা বাই এম ছিল, এখানে সেটা হচ্ছে 2b equals to r বাই। তো এখান থেকে আমরা কমেন্ট করতে পারি, আর হ্যাঁ আরেকটা, এখানে ওমেগাটা হচ্ছে আমার √1/LC। তো এখান থেকে কমেন্ট করতে পারি যে এলসিআর সার্কিট ইজ বেসিক্যালি তোমার একটা ড্যাম্পড অসিলেশনকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তো এই হলো আজকে ড্যাম্পড অসিলেশন সম্বন্ধে তোমাদের বললাম। তোমাদের কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাংলা ভাষায় বললাম। আর এই বুঝতে পারলে তোমরাই উপকৃত হবে। তো থ্যাংক ইউ।